আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হক খান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা প্রথম পত্রর একতরফা দাখিলা পদ্ধতি চ্যাপ্টার থেকে আলোচনা করব। একতরফা দাখিলা পদ্ধতির আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে লাভ লোকসান বিবরণী ও বৈষয়িক বিবরণী প্রস্তুতকরণ, অর্থাৎ কিভাবে লাভ লোকসান বিবরণী এবং বৈষয়িক বিবরণী প্রস্তুত করতে হয় তার প্রাথমিক আলোচনাই আমরা আজকে করব। তাহলে শুরু করা যাক। লাভ লোকসান বিবরণী এবং বৈষয়িক বিবরণী প্রস্তুতকরণ। লাভ লোকসান বিবরণী। লাভ লোকসান বিবরণী একতরফা দাখিলা পদ্ধতিতে নামিক হিসাব সংরক্ষিত হয় না, ফলে দুতরফা দাখিলা পদ্ধতির মতো ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ লোকসান হিসাব তৈরি করে মোট লাভ বা মোট ক্ষতি এবং নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা সম্ভব হয় না। আমরা জানি যে ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করে আমরা পাই হচ্ছে মোট লাভ বা মোট ক্ষতি, আর লাভ লোকসান হিসাব প্রস্তুত করে আমরা নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করে থাকি। এ পদ্ধতিতে কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ লোকসান নির্ণয়ের জন্য হিসাবকাল শেষে একটি লাভ লোকসান বিবরণী প্রস্তুত করা হয়। শুধুমাত্র লাভ লোকসান বিবরণী প্রস্তুত করা হয়। একতরফা দাখিলা পদ্ধতিতে কোনো ক্রয় বিক্রয় হিসাব প্রস্তুত করা হয় না। লাভ লোকসান বিবরণীর যে ধাপগুলো রয়েছে সেগুলো আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করব। এরপরে আসা যাক বৈষয়িক বিবরণী। একতরফা দাখিলা পদ্ধতিতে আর্থিক অবস্থার বিবরণীর পরিবর্তে বৈষয়িক বিবরণী প্রস্তুত করা হয়। আমরা দুইতরফা দাখিলা পদ্ধতিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ শিখেছি, কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা সেই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত না করে আমরা একটি বৈষয়িক বিবরণী প্রস্তুত করি। এটিও আর্থিক অবস্থার বিবরণীর মতো একটি সম্পত্তি ও দায়ের বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে যেমন আমাদের সম্পদ এবং দায়ের চিত্র উপস্থাপিত হয়ে থাকে, তেমনিভাবে একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা বৈষয়িক বিবরণীতে সম্পদ এবং দায়ের চিত্রটি উপস্থাপন করি। সাধারণত সকল সমাপনী সম্পত্তি এবং দায়গুলো এই বিবরণীতে অন্তর্ভুক্ত হয়। সাধারণত আমরা সমাপনী সম্পত্তি এবং দায়গুলোকে এই বিবরণীতে অন্তর্ভুক্ত করি। এখানে অনেক সময় দেখা যাবে যে আমাদের প্রারম্ভিক স্থায়ী সম্পদ দেওয়া থাকে, এবং স্থায়ী সম্পদ যেহেতু একটা দীর্ঘমেয়াদের জন্য ক্রয় করা হয়, সেহেতু এটাকে আমরা সমাপনী উদ্বৃত্ত হিসাবে ব্যবহার করি। সমাপনী উদ্বৃত্ত দেয়া না থাকলে তো সেই ক্ষেত্রে আমরা স্থায়ী সম্পদের প্রারম্ভিক উদ্বৃত্তকেই সমাপনী উদ্বৃত্ত হিসাবে গণ্য করব। এটা মনে রাখতে হবে, অঙ্ক করার সময় আমাদের এটা কাজে লাগবে। বৎসরান্তে লাভ বা লোকসান নিরূপণ করা আমাদের যে কোনো একটা প্রতিষ্ঠানের হিসাব করার মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যে আমরা এখন লাভ লোকসান বিবরণী প্রস্তুত করব। প্রস্তুতকরণের পদ্ধতিটা সম্বন্ধে জানব একতরফা দাখিলা পদ্ধতিতে। লাভ লোকসান বিবরণীতে হিসাবকালে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন তুলনা করে প্রতিষ্ঠানের লাভ লোকসান নির্ণয় করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা যেমন আয় এবং ব্যয়ের তুলনা করে লাভ লোকসান নিরূপণ করি, কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে এখানে দেখা যাচ্ছে যে লাভ লোকসান বিবরণীতে হিসাবকালে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের তুলনা করে প্রতিষ্ঠানের লাভ লোকসান নিরূপণ করা হয়। হিসাবকালের সমাপনী মূলধন যদি প্রারম্ভিক মূলধন অপেক্ষা বেশি হয় তবে তার নিট লাভ প্রকাশ করে। একইভাবে হিসাবকালের সমাপনী মূলধন যদি প্রারম্ভিক মূলধন অপেক্ষা কম হয় তবে তা নিট ক্ষতি প্রকাশ করে। অর্থাৎ সমাপনী মূলধন প্রারম্ভিক মূলধনের চেয়ে বেশি হলে আমরা বুঝব যে নিট লাভ, আর সমাপনী মূলধন প্রারম্ভিক মূলধনের চেয়ে কম হলে আমরা বুঝব যে নিট ক্ষতি হয়েছে এই বছর। তাহলে বোঝা গেল যে লাভ লোকসান নিরূপণের জন্য প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করতে হবে। প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করার জন্য যথাক্রমে হিসাবকালের প্রথমে
এবং হিসাবকালের শেষে দুটি বিষয় বিবরণী প্রস্তুত করতে হয়। অর্থাৎ আমাদের দুটি বিবরণী এখানে প্রস্তুত করতে হবে, একটা প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য আর একটা সমাপনী মূলধন নিরূপণের জন্য। বছরের প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক বহির্দায় এবং সমাপনী সম্পত্তি থেকে সমাপনী বহির্দায় বাদ দিলে যথাক্রমে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন পাওয়া যায়। তাহলে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে, আমাদের প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক বহির্দায় বাদ দিব, তাহলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। বহির্দায় বলতে বুঝতেছি আমরা মানে প্রারম্ভিক মূলধন ব্যতীত, প্রারম্ভিক মূলধনকে আমরা কি বলে থাকি? অন্তর্দায়। সেক্ষেত্রে বহির্দায় হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের বাইরের পক্ষসমূহ আমাদের কাছে যে যা কিছু পাবে সেগুলো হচ্ছে বহির্দায়। যেমন ধরা যাক পাওনাদার, ব্যাংক ঋণ, বিভিন্ন ধরনের বকেয়া খরচ, এগুলো হচ্ছে আমাদের বহির্দায়। এই বহির্দায়গুলো আমরা প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক বহির্দায় বাদ দিলে আমরা পাবো প্রারম্ভিক মূলধন। একইভাবে সমাপনী মূলধন নিরূপণ করতে হবে। সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়গুলো বাদ দিলে আমরা সমাপনী মূলধন পাবো। কখনো কখনো দেখা যাবে যে আমাদের কোনো সমস্যার সমাধান করতে গেলে প্রারম্ভিক মূলধন দেয়াই থাকবে, সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের সমাপনী মূলধনটা নিরূপণ করতে হবে। তাহলে আজ এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আমরা প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় এবং লাভ লোকসান বিবরণীর ছকের মাধ্যমে কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।